আজকে আমরা কার্যক্ষমতা শক্তি অধ্যায় থেকে শক্তির নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। দেখো এটা কি বলা হয়েছে, শক্তি অবিনশ্বর, কোনো রকম ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যেই কিন্তু আমরা শক্তিকে সৃষ্টিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না। তাহলে আমরা শক্তিকে কি করতে পারবো? কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারবো। এই যে দেখো তোমরা বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু কেন এখানে টিউবলাইট জ্বালানো আছে। এবার তোমরা জানো যে টিউবলাইট কিভাবে জ্বলছে, তড়িৎ শক্তির সাহায্যেই টিউবলাইট জ্বলছে। এবং এই তড়িৎ শক্তি টিউবলাইটে দেখো, টিউবলাইট বা বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে কিন্তু তড়িৎ শক্তি মেনলি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং সাথে সাথে এই টিউবলাইট বা বৈদ্যুতিক বাল্ব যদি অনেকক্ষণ ধরে জ্বালানো থাকে তাহলে কিন্তু তা কিছুটা পরিমাণ টিউবলাইট, বৈদ্যুতিক বাল্ব এগুলো উত্তপ্তও হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিও পাচ্ছি এবং তাপ শক্তিও পাচ্ছি। অর্থাৎ আমরা শক্তিকে কেবলমাত্র কি করতে পারি? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারি। এবং অবশ্যই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ কিন্তু ধ্রুবক থাকে। তাহলে এটাই হলো শক্তির নিত্যতা সূত্র। এবার দেখো তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে কিন্তু আরেকটা নিত্যতা সূত্রও রয়েছে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। এটা কি বলেছে দেখো, ঘর্ষণ বল বা অন্য কোনো শক্তি অপচয়ী বল উপস্থিত না থাকলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি সেটা কিন্তু সর্বদা স্থির থাকবে বা ধ্রুবক থাকবে। এবার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে বস্তুর মোট যান্ত্রিক শক্তি মানে কি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল, সেটা কিন্তু সর্বদা স্থির থাকবে। কখন না, যদি ঘর্ষণ বল বা অন্য কোনো শক্তি অপচয়ী বল যদি উপস্থিত না থাকে, তাহলে কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা প্রযোজ্য হবে। আচ্ছা, এবার আমরা কি দেখব, যে ধরো অভিকর্ষের প্রভাবে যদি কোনো বস্তুকে অবাধে পড়তে দেওয়া হয়, তাহলে সেই বস্তুর ক্ষেত্রে যে যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় থাকে সেটা আমরা প্রমাণ করে দেখব। দেখো এখানে আমি একটা প্রমাণের জন্য একটা ছবি এঁকেছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে এম ভরের একটি বস্তু রয়েছে, এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এ বিন্দুতে তোলা হলো। অর্থাৎ এই যে এটা আমরা ভূপৃষ্ঠ ধরেছি এবং ভূপৃষ্ঠকে এক্ষেত্রে আমরা নির্দেশতল ধরেছি। এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এম ভরের একটি বস্তুকে এ বিন্দুতে তোলা হলো এবং সেখানে তাকে স্থির অবস্থায় রাখা হলো। এবার যেহেতু ধরো বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় রয়েছে, তাহলে তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জির মান কি হবে? 0 হবে। এবং তার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির মান কি হবে? mgh। কারণ এক্ষেত্রে দেখো বস্তুটি ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ যেটাকে আমরা নির্দেশতল ধরেছি, সেখান থেকে এই উচ্চতায় এ বিন্দুতে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি কি হবে? এ বিন্দুতে আমরা বস্তুর মোট যান্ত্রিক শক্তি আমরা কি লিখতে পারি? এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, সেটাকে যদি আমরা E1 ধরি, তাহলে E1 ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি আমরা জানি স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল। তো এ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি মোট যান্ত্রিক শক্তি কি হচ্ছে? মোট যান্ত্রিক শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যোগফল। তো এখানে স্থিতিশক্তির মানটা কি হচ্ছে? mgh। আর গতিশক্তির মানটা হচ্ছে 0। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? E1 ইকুয়ালস টু mgh। এটা কোথায়? না, এটা হচ্ছে এ বিন্দুতে। এবার ধরো বস্তুটিকে কি করা হলো? বস্তুটিকে অবাধে পড়তে দেওয়া হলো, অবাধে এ বিন্দু থেকে পড়তে দেওয়া হলো। এ বিন্দু থেকে যদি বস্তুটি অবাধে ডি দূরত্ব নেমে বি বিন্দুতে আসে, তাহলে দেখো কি হবে, বস্তুটি যেহেতু এ বিন্দু থেকে অবাধে ডি দূরত্ব নেমে বি বিন্দুতে এসছে, তাহলে সেই মুহূর্তে কিন্তু বস্তুটির কি থাকবে? গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোই থাকবে। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দুটোই থাকবে। কেন থাকবে? কারণ দেখো বস্তুটি কিন্তু ডি দূরত্ব নেমেছে, তার মানে বি বিন্দুটার উচ্চতা, বি বিন্দুটি ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে রয়েছে? h-d উঁচুতে রয়েছে। তার মানে যেহেতু ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুটি কিছুটা উচ্চতায় রয়েছে, তার ফলে তার ক্ষেপে স্থিতিশক্তি থাকবে এবং সাথে সাথে বস্তুটির যেহেতু একটা বেগ রয়েছে, তার ফলে কিন্তু তার গতিশক্তিও থাকবে। তো বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কি হবে? আমরা কিভাবে বের করব? বি বিন্দুতে স্থিতিশক্তি, এটা বি বিন্দুতে স্থিতিশক্তিটা আমরা বিবেচনা করছি। বি বিন্দুতে স্থিতিশক্তি কি হবে? বি বিন্দুতে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, এটা কি হবে? mg ইন্টু h-d বা mgh মাইনাস mgd। এটা হচ্ছে বি বিন্দুতে স্থিতিশক্তি। এবার বি বিন্দুতে ওর গতিশক্তি কি হবে? আমরা ধরলাম বি বিন্দুতে গতিবেগ ধরলাম, বস্তুটির বি বিন্দুতে গতিবেগ ধরলাম আমরা স্মল ভি। আর বস্তুটি দেখো, বস্তুটির প্রাথমিক অবস্থান কি ছিল? এ বিন্দু। এ বিন্দুতে কিন্তু বস্তুটি স্থির অবস্থায় ছিল। যেহেতু বস্তুটি স্থির অবস্থায় ছিল, তাহলে তার প্রাথমিক বেগ বা ইউ এর মানটা কত হবে? 0 হবে। প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 0। এবং বস্তুটি এক্ষেত্রে যেহেতু অবাধে পড়ছে, তাহলে ত্বরণ
ত্বরণ এর মান কি হবে, অভিকর্ষজ ত্বরণের মানের সমান। অর্থাৎ যেহেতু বস্তুটি অবাধে পড়ছে, ফলে ত্বরণ এর মান কিন্তু অভিকর্ষজ ত্বরণ বা জি এর সমান হবে। এবং সরণ এস এর মানটা কত হবে, সরণ এস ইকুয়ালস টু, এই ক্ষেত্রে হবে সরণের মানটা হবে ডি, যেহেতু বস্তুটি ডি পরিমাণ দূরত্ব নেমেছে। তাহলে আমরা দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র থেকে আমরা কি পাবো, ভি স্কোয়ার, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, সেটা হচ্ছে 0, প্লাস 2 এর বদলে বসালাম আমরা জি, এবং এস বা সরণের বদলে বসালাম ডি। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, 2gd। সুতরাং বি বিন্দুতে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার, বা হাফ এম ভি স্কোয়ারের বদলে কি লিখবো, আমরা মাত্র 2gd বের করলাম, ভি স্কোয়ারের মান 2 ক্যান্সেল হয়ে গেল, ফলে mgd পেলাম। এবার বি বিন্দুতে যদি আমরা যান্ত্রিক শক্তিটা আমরা E2 দিয়ে ডিনোট করি, তাহলে E2 ইকুয়ালস টু কী হবে, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আমরা মাত্র বের করেছি কত, বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি আমরা দেখতে পাচ্ছি mgh মাইনাস mgd, সেই মানটাই বসিয়ে দিই, mgh মাইনাস mgd। আর কাইনেটিক এনার্জির মান মাত্র আমরা বের করলাম mgd প্লাস mgd। দেখো এখানে মাইনাস mgd প্লাস mgd ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ আমরা এখানে কি পেলাম, mgh, মানে বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ইটুর মানটাও কিন্তু কি এলো, mgh। এবার বস্তুটিকে ধরো আরও পড়তে দেওয়া হচ্ছে, কিভাবে পড়তে দেওয়া হচ্ছে, বস্তুটিকে অবাধে আরও পড়তে দেওয়া হলো, এবং পড়তে পড়তে বস্তুটি ঠিক ভূমি স্পর্শ করার মুহূর্তে সি বিন্দুতে এলো। যখনই বস্তুটি ভূমি স্পর্শ করার মুহূর্তে সি বিন্দুতে আসবে, ভূমি স্পর্শ করছে সে যে মুহূর্তে সি বিন্দুতে এসে, সেই মুহূর্তে কিন্তু দেখো এইচ এর মানটা কি হবে, 0 হবে। তাহলে যখন ভূমি স্পর্শ করার মুহূর্তে সি বিন্দুতে আসবে, ভূমি স্পর্শ করার সময়, সেই সময় কিন্তু সি বিন্দুতে তার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির মানটা কি হবে, 0, যেহেতু এক্ষেত্রে উচ্চতা এইচ এর মানটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে স্থিতিশক্তি তার কিন্তু 0 হচ্ছে। এবং গতিশক্তিটা কি হবে, mgh। এই mghটা কিভাবে এলো সেটা আমরা দেখে নিই। দেখো এখানে আমরা সি বিন্দুতে বস্তুর বেগ ধরলাম কি, ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে দেখো আমরা ওই একই সূত্র অ্যাপ্লাই করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, এখানেও দেখো প্রাথমিক বেগ 0, 0 স্কোয়ার 2g, এখানে সরণ এস এর মান কত হবে, h। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কী আসছে, ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়ালস টু আসছে 2gh। তাহলে গতিশক্তি, এখানে কাইনেটিক এনার্জি, সি বিন্দুতে কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম ক্যাপিটাল ভি স্কোয়ার, হাফ এম ক্যাপিটাল ভি স্কোয়ারের বদলে 2gh বসাচ্ছি, অর্থাৎ 2 ক্যান্সেল হয়ে গেলে আমরা পাচ্ছি mgh। ফলে সি বিন্দুতে দেখো যদি মোট যান্ত্রিক শক্তি, সি বিন্দুতে যদি মোট যান্ত্রিক শক্তি আমরা E3 ধরি, E3-র মানটা কি আসবে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মান 0, এবং কাইনেটিক এনার্জির মান আমরা বের করলাম mgh। ফলে E3-র মানটা কিন্তু আমরা কি লিখব, E3 ইকুয়ালস টু হবে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জির মানটা বের হয়েছে 0, কাইনেটিক এনার্জির মান বের হলো mgh। ফলে আমরা লিখতে পারি E3 ইকুয়ালস টু mgh। মানে আমরা দেখলাম E3-র মানটাও কিন্তু কি বের হলো, mgh। এবার দেখো এ বিন্দুতে যান্ত্রিক শক্তি আমরা E1 ধরেছিলাম, E1 এর মান mgh। বি বিন্দুতে যান্ত্রিক শক্তি আমরা E2 ধরেছিলাম, E2-র মানও mgh এলো। এবং সি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি E3 ধরেছিলাম, E3-র মানও কিন্তু mgh এলো। তাহলে আমরা বলতে পারছি যেহেতু E1, E2 এবং E3 মানে তিনটে বিন্দু, তিনটে অবস্থানে বস্তুর গতিপথে বস্তুটি যখন অবাধে ভূপৃষ্ঠের দিকে পড়ছে অভিকর্ষের প্রভাবে, তখন বস্তুর তিনটি অবস্থানেই কিন্তু মোট যান্ত্রিক শক্তির মান স্থির থাকছে, একই থাকছে, এবং সেই মানটা কি হচ্ছে, mgh। ফলে আমরা বলতে পারছি যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি কিন্তু সংরক্ষিত থাকে, এবং সেই মানটা কি হয়, mgh হয়। এবার বস্তুটি ভূমিস্পর্শ করার পরে কিন্তু বস্তুর স্থিতিশক্তির সাথে সাথে কিন্তু গতিশক্তির মানটাও 0 হয়ে যেতে পারে। অর্থাৎ বস্তুটি যখন ভূমিস্পর্শ করবে সেই মুহূর্তে স্থিতিশক্তি তো 0 থাকে, সাথে সাথে গতিশক্তিটাও 0 হয়ে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে ধরো বস্তুর যে যান্ত্রিক শক্তি থাকবে সেটা কি হবে, এই যে ভূপৃষ্ঠ বা ভূমির সাথে সংঘাতের ফলে কিন্তু শব্দ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। কেমন, আজকে তাহলে এই পর্যন্তই।